আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা রসায়নের খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের তীব্রতা। তো এইটা গুরুত্বপূর্ণ কেন বললাম? কারণ প্রত্যেক বছরই অ্যাডমিশনে এবং এইচএসসি পরীক্ষায় এখান থেকে 1 মার্কের প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন চলে আসে। তাহলে বুঝতে পারতেছো এর গুরুত্ব কতখানি। এইটা তোমার 1 মার্ক সব জায়গাতেই সিকিউর করবে। ওকে, তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। প্রথমে আমরা শিখবো হচ্ছে অ্যাসিডের তীব্রতা। অ্যাসিডের তীব্রতা আমরা দুইটা শিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে অক্সো অ্যাসিডের তীব্রতা, আরেকটা হচ্ছে হাইড্রোসিডের তীব্রতা। সরি। তো অক্সো অ্যাসিড বলতে কি বোঝাচ্ছে? যে অ্যাসিডগুলোয় তোমার অক্সিজেন বিদ্যমান। দেখো এখানে প্রত্যেকটা মানে অক্সিজেন আছে। আর হাইড্রোসিড বলতে বোঝায় যে হাইড্রোজেন মানে সরি, যে অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন বিদ্যমান। ওকে, এখানে দেখো প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বিদ্যমান। এখন প্রথমে অক্সো অ্যাসিডের তীব্রতা বের করে শিখব। অক্সো অ্যাসিডের তীব্রতা। তো আমরা কয়েকটা উদাহরণ নিই আগে। ধরো H2SO4, HClO4, আর ধরো H3PO4। অলরাইট, এখন তুমি কিভাবে তীব্রতা বের করবা? মানে তীব্রতা বলতে কি বোঝাচ্ছে বুঝতে পারতেছ? তীব্রতা মানে হচ্ছে কোনটা বেশি শক্তিশালী। ওকে, এখন কোনটার শক্তি বেশি এইটা আমরা দুইটা ধাপে বের করব। কি কি? দেখো, স্টেপ ওয়ান স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান হচ্ছে তোমাকে কেন্দ্রীয় মৌলটা খুঁজে বের করতে হবে। কেন্দ্রীয় মৌল খুঁজে বের করতে হবে। কেন্দ্রীয় মৌল কীভাবে খুঁজে বের করতে হবে বলো তো? তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড বা H2SO4, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা বলো তো? তুমি বলবা সালফার। কেন সালফার বলো? কারণ এটা মাঝখানে আছে তাই? না, এখানে HClO4, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? তুমি বলবা ক্লোরিন। কিন্তু কেন? এটা মাঝখানে আছে তাই? বা এখানে H3PO4, এখানে কেন্দ্রীয় মৌল ফসফরাস। কেন? এটা মাঝখানে আছে তাই? না, কারণ হচ্ছে এখানে সালফারের H2SO4-এ সালফারের জারণ মানটা সবচেয়ে বেশি, এখানে ক্লোরিনের জারণ মানটা সবচেয়ে বেশি, আর এখানে ফসফরাসের জারণ মানটা সবচেয়ে বেশি। ওকে, অক্সিজেনের থেকে বেশি। এখানে অক্সিজেনের থেকে ক্লোরিনের বেশি, এখানে অক্সিজেনের থেকে সালফারের বেশি। এই কারণেই এখানে সালফারটা কেন্দ্রীয়, এখানে ক্লোরিনটা কেন্দ্রীয়, আর এইখানে ফসফরাসটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় মৌল। ওকে, বা এটাকে তুমি সেন্ট্রাল অ্যাটম বলতে পারো। এখন তোমার একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের জারণমান যদি বেশিও হয় তবুও এইটা তোমার কেন্দ্রীয় মৌল হইতে পারবে না। লেটস সে একটা উদাহরণ নেই। কি উদাহরণ নেওয়া যায়? লেটস সে H2SO4, সরি H2O। ঠিক আছে, এখানে অক্সিজেনের জারণমান কত বলো তো? -2। আর এখানে হাইড্রোজেনের জারণমানটা কত? +1। সরি, হ্যাঁ +1। এখন -2 বড় নাকি +1 বড় বলো? ডেফিনেটলি +1টা বড়। তবুও এখানে কেন্দ্রীয় মৌল কোনটা জানো? অক্সিজেন। কেন? কারণ হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হইতে পারে না। ওকে, ঠিক আছে। এখন তাহলে তোমার প্রথম কাজটা কি? সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল খুঁজে বের করতে হবে। কীভাবে? তুমি মনে রাখবে তোমার যেভাবে সুবিধা, তুমি মনে রাখবে যে যেটা মাঝখানে থাকে, কারণ ম্যাক্সিমাম কেসেই যেটা মাঝখানে থাকে ওইটাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। বুঝতে পারছো? যেটা মাঝখানে থাকে ওইটাকে কেন্দ্রীয় মৌল ধরবা। তোমার ভুল হওয়ার চান্স খুবই কম, এত এক্সেপশনাল কিছু আসে না। তাহলে এখানে সালফারটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, এখানে ক্লোরিন, এখানে ফসফরাস। এখন স্টেপ টুটা কি? স্টেপ টু হচ্ছে যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সে বেশি তীব্র বা সে তত শক্তিশালী। যার কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, সে বেশি শক্তিশালী বা সে তত বেশি শক্তিশালী।
এখন কেন্দ্রীয় মৌলের জারণ মানটা কীভাবে বের করব, কীভাবে বের করতে হয়, জারণ মান কীভাবে বের করতে হয়, এটা কি তোমরা জানো? জারণ মান বের করার জন্য তোমার বেশি কিছু না, তোমার দুইটা জিনিস মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে হাইড্রোজেনের জারণ মান, +1, আর অক্সিজেনের জারণ মান -2। এই দুইটা জিনিস তুমি যদি মনে রাখতে পারো, তুমি বেশিরভাগ ক্ষেত্রেই তুমি বের করে মানে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বের করতে পারবা। এখন প্রসেসটা কি? দেখো, তুমি যার জারণ মানটা বের করতে চাও সেটাকে এক্স ধরে নিবা। যার জারণ মান বের করতে চাও সেটাকে এক্স ধরবা। ধরো আমি এখানে সালফারের জারণ মানটা বের করতে চাই। এখন আমরা একটু আগে দেখলাম হাইড্রোজেনের জারণ মানটা +1, তো এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। জারণ মান কত? +1। সো +1 ইন্টু 2। এখন আমরা বের করতে চাই কোনটা? সালফারের। এখন সালফারের জারণ মানটাকে আমরা ধরবো এক্স, প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2। আছে কয়টা? 4টা। ইকুয়াল দিবা 0। তো এইটা ক্যালকুলেশন করে তুমি এক্স এর মানটা বের করতে পারবে না। দেখো তো এখানে এক্স ইকুয়াল কত আসবে? এখানে থাকবে 2 প্লাস এক্স প্লাস -8 থাকবে। সো -8 এই পাশে আসলে 8 হবে। সো 8 থেকে +8 হবে। +8 থেকে -2 বাদ দিলে তোমার থাকবে এক্স ইকুয়াল টু 6। তার মানে সালফারের জারণ মানটা হচ্ছে +6। ওকে, এখানে প্লাস দেওয়া ভালো, সরি, এক্স ইকুয়াল টু +6। সেমভাবে HClO4 এটার বের করো। হাইড্রোজেনের জারণ মান +1, আছে কয়টা? একটাই। Cl এর জারণ মানটা আমরা ধরবো এক্স, আর O4 এটার জারণ মানটা ধরো, ধরার কিছু নেই। অক্সিজেনের জারণ মান -2, আছে কয়টা? 4টা। ইকুয়াল 0। এখানে এক্স এর ভ্যালু কত আসবে বলো তো? এখানে এক্স এর ভ্যালু আসবে 4 × 8 - 1, মানে কত? এক্স ইকুয়াল টু +7। আর H3PO4 হাইড্রোজেন আছে কয়টা? 3টা। জারণ মান কত? +1। সো +1 × 3 প্লাস এক্স। অক্সিজেন আছে কয়টা? 4টা। জারণ মান কত? -2। সো -2 × 4 ইকুয়াল 0। এখানে এক্স ইকুয়াল তুমি পাবা হচ্ছে 4 × 8 - 3, মানে কত? এক্স ইকুয়াল টু +5। তাহলে কার কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বেশি বলো তো? সালফারের জারণ মানটা বেশি। তার মানে তোমার সালফারের জারণ মান, সরি সরি সরি, এখানে একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে ক্লোরিনের জারণ মানটা বেশি। ক্লোরিনের জারণ মানটা বেশি এখানে। ক্লোরিনের জারণ মান বেশি। তারপরে আছে কে? সালফার। তারপরে আছে কে? ফসফরাস। তো দেখো, এইভাবে তুমি এখন সাজাবো। আমি এখানে স্টেপ 2তে কী বলা আছে? স্টেপ 2তে বলা আছে যার কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বেশি সে তত বেশি শক্তিশালী। ক্লোরিন HClO4 এর কেন্দ্রীয় মৌল HClO4, তার মানে এটা বেশি, সবচেয়ে বেশি শক্তিশালী। তার থেকে একটু কম শক্তিশালী বা কম তীব্রকে H2SO4, তার থেকে একটু কম শক্তিশালীকে H3PO4। ওকে, সো এইভাবে তোমরা বের করতে পারবে না, খুব ইজি কিন্তু। এখন আমরা একটা এক্সেপশনাল কেস দেখব। কেস, যদি দেখো দুইটা অ্যাসিডের জারণ মানটা সমান হয়ে যাচ্ছে, দুটি অ্যাসিডের জারণ মান সমান হয়ে, দুটি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়ে গেলে, সমান হলে, ধরো HNO3 আর একটা ধরো তোমার H3PO4। ওকে, এখন এই দুইটা যদি তুমি বের করো দেখবা এদের কেন্দ্রীয় মৌলের জারণ মানটা সমান চলে আসছে। কীভাবে? দেখো, এখানে হাইড্রোজেনের জারণ মান, আচ্ছা তুমি কালিটা চেঞ্জ করি। এখানে হাইড্রোজেনের জারণ মান কত? +1। আছে কয়টা? একটাই। তাহলে এন এর জারণ মান আমরা বের করতে চাই। এক্স, এনকে ধরলাম এক্স, মানে এন এর জারণ মানকে ধরলাম এক্স। অক্সিজেন আছে কয়টা? 3টা। জারণ মান কত? -2। সো -2 ইন্টু 3 ইকুয়াল টু 0। সো এখান থেকে এক্স ইকুয়াল তুমি কত পাবো বলো তো? 3 × 6 - 1, এক্স ইকুয়াল তুমি পাবা +5। তারপর এখানে H3PO4 হাইড্রোজেনের জারণ মান কত? +1। আছে কয়টা? 3টা। ফসফরাসের জারণ মানকে ধরবো আমরা এক্স। অক্সিজেনের জারণ মান আমরা জানি হচ্ছে -2। আছে কয়টা? 4টা।
তো 4 দুগুণ 8 মাইনাস 3 এক্স ইকুয়াল তুমি পাবা হচ্ছে +5। তাহলে দেখো এখানেও আছে +5, এখানেও আছে +5। তাহলে এখন তুমি কিভাবে বুঝবা কোনটা বেশি শক্তিশালী বা কোনটা বেশি তীব্র? এক্ষেত্রে যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি শক্তিশালী, অর্থাৎ ছোট মরিচের ঝাল বেশি। ওকে, তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়ে গেলে জারণ মান সমান হয়ে গেলে যে অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট সে বেশি তীব্র, অর্থাৎ যার আকার ছোট, যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি তীব্র। এখন নাইট্রোজেনের আকার ছোট নাকি ফসফরাসের আকার ছোট বলো তো? দেখো এরা কিন্তু একই গ্রুপের মৌল। আমরা জানি নলকূপের পানিতে আর্সেনিক অ্যান্টিমনি বিদ্যমান, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এখন আমরা জানি একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়তে থাকে। দুঃখিত, একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়তে থাকে, রাইট? তার মানে ফসফরাসটা বেশি বড় আর নাইট্রোজেনের আকার হচ্ছে ছোট, তাই না? তাহলে নাইট্রোজেনের আকার যেহেতু ছোট, তার মানে HNO3 বেশি তীব্র H3PO4 এর থেকে। ওকে, তো এইভাবে তোমরা যখন দেখবা যে দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়ে যাচ্ছে, তখন যার আকার ছোট সে বেশি তীব্র, আর যখন সমান থাকবে না তখন যার জারণ মান বেশি, যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, সে তত বেশি শক্তিশালী, রাইট? তো আশা করি তোমরা জিনিসটা খুব বুঝতে পারছো ভালো মতো। এখন আমরা একটু পর্যায় সারণী নিয়ে ছোট একটু ধারণা নেব, খুবই সংক্ষিপ্ত আলোচনা করব যে কখন আকার ছোট হয়, কখন আকার বড় হয়। তো এর জন্য তোমার যেটা করতে হবে, তোমার পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটু একটু বেসিক জ্ঞান রাখতে হবে। কীরকম? দেখো এখানে গ্রুপ নাম্বার 1-এর দিকে তাকাও। এই যে এটা হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 1, রাইট? এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। এখানে যতগুলো আছে এরা হচ্ছে গ্রুপ নাম্বার 1-এর মৌল। এগুলো তোমার সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে হবে। তোমার গ্রুপ 1, 2, তারপর 13, 14, 15, 17, 18, এই কয়েকটা 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। এই যে মাঝখানের যে ডি ব্লক মৌলগুলো আছে, মানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, এগুলো তোমার না জানলেও চলবে। ওকে, এখন কিন্তু এই যে 1, 2, 13, 14, 15, 16, 17, 18, সো এখানে 16টা দিইনি, আই এম সো সরি। তার মানে এই 8টা তোমার একটু মনে রাখতে হবে। কীভাবে মনে রাখতে হবে? গ্রুপ ওয়াইজ মনে রাখতে হবে। কীরকম? দেখো গ্রুপ ওয়াইজ তুমি যে মনে রাখতে চাও, এখন গ্রুপ 1-এর মৌলগুলো তুমি কীভাবে মনে রাখতে পারো? কীভাবে মনে রাখতে পারো যে হেলিনাকে রুবি ছেঁচে ফেলেছে। ওকে, তাহলে হেলিনাতে তুমি কি মনে রাখবা? হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম মনে রাখবা, কেতে পটাশিয়াম মনে রাখবা, রুবিতে রুবিডিয়াম মনে রাখবা, ছেচেতে তুমি সিজিয়াম মনে রাখবা, আর ফেলেছেতে ফ্রান্সিয়াম মনে রাখবা। ওকে, এইটা হচ্ছে গ্রুপ 1 মনে রাখার টেকনিক। এখন গ্রুপ 2টা কীভাবে মনে রাখতে পারো? এটার জন্য আরেকটা ছন্দ আছে, সেটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এইটা হচ্ছে গ্রুপ 2 মনে রাখার টেকনিক। বিরিয়ানিতে মনে রাখবা বেরিলিয়াম, মোগলাইতে মনে রাখবা ম্যাগনেসিয়াম, কাবাবতে মনে রাখবা ক্যালসিয়াম, সরিয়েতে মনে রাখবা স্ট্রনশিয়াম, বাটিতে মনে রাখবা বেরিয়াম, রাখোতে মনে রাখবা রেডিয়াম। ওকে, সো এইটা হচ্ছে টেকনিক। সো তোমার রেডিয়ামটা মনে না রাখলেও চলবে, এখানে ফ্রান্সিয়ামটা মনে না রাখলেও চলবে। ওকে,
তারপর গ্রুপ থ্রিটা কীভাবে মনে রাখবা? আচ্ছা, গ্রুপ থ্রি তোমার লাগবে না, তোমার যেটা লাগবে এখন সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 13। ওকে, তো গ্রুপ নাম্বার 13 তুমি কীভাবে মনে রাখতে পারো? গ্রুপ নাম্বার 13 তুমি মনে রাখতে পারো যে বর এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। ওকে, এটা তার কী হচ্ছে, বরতে মনে রাখবে তুমি বোরন। ওকে, তারপরে অ্যালুমিনিয়াম, এলোতে মনে রাখবে অ্যালুমিনিয়াম, তারপর গেলোতে মনে রাখবে গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াতে মনে রাখবে ইন্ডিয়াম, আর থাইল্যান্ডে মনে রাখবা থাইলিয়াম। থাইলিয়ামের সংকেত কিন্তু এরকম। আচ্ছা, এটা কি আই নাকি এল? আচ্ছা সরি, এটা হচ্ছে এল। আই এম সো সরি, আসলে এত কিছু লাগেই না, তাও তোমাদের পড়াচ্ছি যাতে তোমার জিনিসটা আরও ক্লিয়ার হয়। ওকে, তারপর গ্রুপ 14, এটা মনে রাখার ট্রিক কি? আচ্ছা, আমি তোমাকে এইভাবে মনে না রেখে তুমি জাস্ট ছন্দগুলো বলে দিই, তাহলেই তো তুমি বুঝতে পারবা, তাই না? আচ্ছা, ছন্দগুলো বলে দিলে কি হবে, নাকি তোমাদের এটাও লাগবে? আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমাদের আমি ভালো মতো একটু বলে দিই, ঠিক আছে? তো এখানে গ্রুপ 14টা এখন পড়বো। গ্রুপ 14টা মনে রাখবা ছি, সি, ছিসি, জেনে শুনে পালালে, জেনে শুনে পালালে। সিতে মনে রাখবা কার্বন, সিতে মনে রাখবা সিলিকন, জেনেতে মনে রাখবা জার্মেনিয়াম, শুনেতে মনে রাখবা টিন। ওকে, আর পালালেতে মনে রাখবা লেড। ওকে, সো এটা হচ্ছে তোমার গ্রুপ নাম্বার কত বলো তো? এটা গেল তোমার গ্রুপ নাম্বার 14। তারপর তুমি মনে রাখবা গ্রুপ নাম্বার 15। এটা কীভাবে মনে রাখবা? এটা মনে রাখবা নাফিস আছে আন্টির বাসায়, এই যে নাফিস আছে আন্টির বাসায়। বা এইভাবে মনে রাখতে পারো নলকূপের পানিতে, নলকূপের পানিতে আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যান্টিমনি বিদ্যমান। ওকে, নলকূপেতে মনে রাখবা নাইট্রোজেন, পানিতে মনে রাখবা ফসফরাস, আর্সেনিকতে মনে রাখবা আর্সেনিক, অ্যান্টিমনিতে মনে রাখবা অ্যান্টিমনি। অ্যান্টিমনির সংকেত কিন্তু এই যে এইটা। আর বিদ্যমানের সংকেত কি, মানে বিদ্যমান মানে হচ্ছে মনে রাখবা হচ্ছে বিসমাথ। ওকে, বিসমাথের সংকেত হচ্ছে বিআই। এখন গ্রুপ নাম্বার 16টা কি? গ্রুপ নাম্বার 16 অন্য কালার দিয়ে দিই। গ্রুপ নাম্বার 16 এটা মনে রাখবা কীভাবে? ও এস এস ই, ও এস এস, আমরা এসএসসি পরীক্ষা দিই না, আর ও এস এস ইতে পড়ে, ও এস এস ইতে পড়ে। ওতে মনে রাখবা অক্সিজেন, এসতে মনে রাখবা সালফার, এসিতে মনে রাখবা আচ্ছা সেলেনিয়াম, তেতে মনে রাখবা টেলুরিয়াম, আর পরেতে মনে হয় পলিনিয়াম, মানে আমি ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, পলোনিয়াম। ওকে, আর গ্রুপ নাম্বার 17-এ কী মনে রাখবা? গ্রুপ নাম্বার 17, সো এখানে তোমার তেমন কেন আমি এটা কোনো ছন্দ দিয়ে মনে রাখি নাই, এটা আমার এমনি মনে থাকে। সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা আমার এমনিই মনে থাকে, এই জন্য আমি এটা ছন্দ দিয়ে মনে রাখিনি। তারপর গ্রুপ নাম্বার 18টাও আমি ছন্দ দিয়ে মনে রাখিনি। হিলিয়াম, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো এগুলো আসলে এই গ্রুপ নাম্বার 17, 18 এটা আমার তেমন লাগে নাই। আচ্ছা, এই গ্রুপ নাম্বার 17 আরেকটা আছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল অ্যাস্টেটাইন, এটা তেমন লাগে না। ওকে, ঠিক আছে, অ্যাস্টেটাইন মনে হয় তেজস্ক্রিয় না, আই এম সো সরি। আচ্ছা, অ্যাস্টেটাইনও তেমন লাগে না আসলে। আচ্ছা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17। গ্রুপ নাম্বার 18 হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এইগুলো তোমার একটু মনে রাখতে হবে। এখন দেখো, গ্রুপ ওয়াইজ যখন উপর থেকে নিচে যাবা তখন আকারটা বাড়তে থাকবে। এখানে গ্রুপ ওয়াইজ যখন উপর থেকে নিচে যাবা আকারটা বাড়তে থাকবে এখানে প্রত্যেকটাতেই। ওকে, পর্যায় সারণীর প্রত্যেক গ্রুপে উপর থেকে নিচে গেলে আকারটা বাড়তে থাকে। আর বাম থেকে ডানে গেলে কীরকম? এই যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি বাম থেকে ডানে যাও, বাম থেকে ডান মানে
দেখো এই যে সোডিয়াম, তারপর গেলাম ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, এরকম বাম থেকে যখন তুমি ডান দিকে যাবা তখন আকারটা কমতে থাকে, আকার কমে, আকার কমে। আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। ঠিক আছে, কেন আকার বাড়ে, কেন আকার কমে, এইটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের পড়াশোনা। এখানে তোমার নিউক্লিয়াস এবং প্রোটন ইলেকট্রন নিয়ে একটু কথাবার্তা আছে, যেগুলো ওই চ্যাপ্টারে কেউ না কেউ আলোচনা করবে। ওকে, আর এখানে তোমার জাস্ট বেসিক ধারণাটা নাও, সেটা হচ্ছে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, বাম থেকে ডানে গেলে আকার কমে। এখন আমরা হাইড্রোসিডের তীব্রতা পড়বো। এখানে তোমার এই টপিকটা খুব বেশি কাজে লাগবে। কীরকম দেখো, ওকে, হাইড্রোসিডের তীব্রতা। এখন আমরা পড়ব হাইড্রোসিডের তীব্রতা। হাইড্রোসিডের তীব্রতা, তো কিছু এক্সাম্পল নিয়ে নিই। সেটা হচ্ছে HF, HCl, তারপর ধরো HBr আর HI। আমরা হ্যালোজেনগুলো নিলাম, ঠিক আছে। এখন এটার সিস্টেমটা কি, মানে কোনটার তীব্রতা বেশি? মনে রাখবা, হাইড্রোসিডের তীব্রতার ক্ষেত্রে যার অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার বড়, সে বেশি তীব্র, সে বেশি তীব্র। অলরাইট, এখন এখান থেকে এখানে ক্যাটায়ন কোনটা বলো তো? F মাইনাস ক্লোরিন, এখানে অ্যানায়ন হচ্ছে ক্লোরিন, এখানে অ্যানায়ন হচ্ছে ব্রোমিন, এখানে অ্যানায়ন হচ্ছে আয়োডিন। এখন এটা তো একই গ্রুপের মৌল এরা, তাই না? এখন আমরা জানি একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তো উপর থেকে নিচে গেলে আকার বাড়বে, তাহলে সবচেয়ে বেশি আকার বড় কার? আয়োডিনের। সবচেয়ে বেশি বড় আয়োডিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এদের যে অ্যাসিড, এদের যে হাইড্রোসিড, এই হাইড্রোসিডের তীব্রতাও এই ক্রমেই হবে, বুঝছো? তার মানে এইচআই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তারপর HBr, তারপর HCl, তারপর HF। মানে HF এর তীব্রতা বা শক্তি এদের মধ্যে সবচেয়ে কম। বুঝতে পারতেছো ব্যাপারটা? আশা করি তোমরা জিনিসটা বুঝছো, তেমন কঠিন কিছু না। এখন আমরা পড়বো হচ্ছে ক্ষারের তীব্রতা। এখন ক্ষারের তীব্রতা এটাও তোমার হাইড্রোসিডের মতোই। তো হাইড্রোসিডে ছিল অ্যানায়নের আকার বড়, এখানে তোমার ক্যাটায়নের আকার যার বড় থাকবে সেইটাই সবচেয়ে বেশি শক্তিশালী। কীরকম? ধরো NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর ধরো লিথিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই কয়েকটা উদাহরণ নিলাম। এখন ক্ষারকের তোমার হাইড্রোসিডের তীব্রতাই ছিল যার অ্যানায়নের আকার সবচেয়ে বড়, সে বেশি শক্তিশালী। এখন ক্ষারকের তীব্রতার ক্ষেত্রে যার ক্যাটায়নের আকার বড়, যার ক্যাটায়নের আকার যত বড় সে তত বেশি শক্তিশালী, সে তত বেশি শক্তিশালী। অলরাইট, এখন এখানে ক্যাটায়নটা কীভাবে বের করবা? এখানে ক্যাটায়ন কি বলো তো? সোডিয়াম প্লাস, তারপর এখানে ক্যালসিয়াম 2 প্লাস, তারপর এখানে পটাশিয়াম প্লাস, তারপর এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপর এখানে লিথিয়াম প্লাস। ওকে, এখন তোমার বের করতে হবে কোনটার আকার সবচেয়ে বড়। তো এদেরকে এখন তুমি গ্রুপ আর পর্যায় অনুযায়ী সাজাও। তো এখানে যতগুলা তোমার ক্যাটায়ন আছে, এখানে কি কি আছে দেখো তো? লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরা কি একই গ্রুপের মৌল না? তো না কে হেলি ছেঁচে ফেলেছে। ওকে, তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা একই গ্রুপে থাকে। তারপর আরও কি কি আছে দেখো তো? ম্যাগনেসিয়াম আছে, তারপর ক্যালসিয়াম আছে। ম্যাগনেসিয়াম কোথায় অবস্থান করে? সোডিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সোডিয়ামের ডান পাশে অবস্থান করে। তারপর পটাশিয়াম, ক্যালসিয়ামটা পটাশিয়ামের ডান পাশে অবস্থান করে। তো দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তো উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তার মানে কি পটাশিয়ামের সবচেয়ে বেশি তোমার আকার সবচেয়ে বড় পটাশিয়ামের।
ক্যালসিয়ামের কেন নয়? কারণ এখান থেকে এখানে গেলে কমে, এই কারণে পটাশিয়ামের থেকে ক্যালসিয়ামের কম, আর ওপর থেকে নিচে গেলে বাড়ে, এই কারণে পটাশিয়ামের বেশি। তার মানে পটাশিয়াম সবচেয়ে বড়। তার থেকে একটু ছোট কে বলো তো? তার থেকে একটু ছোট হচ্ছে সোডিয়াম, বা তুমি বলতে পারো তার থেকে একটু ছোট হচ্ছে ক্যালসিয়াম। কেন? কারণ এই ক্যালসিয়াম হচ্ছে সবচেয়ে নিচে। ওকে, ক্যালসিয়াম সোডিয়ামের থেকে বড় হবে, কারণ কি সোডিয়ামের থেকে নিচে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে 2 নম্বরে থাকবে। তারপর কে থাকবে বলো তো? তারপর কে থাকবে? তারপর থাকবে সোডিয়াম। কেন? কেন? কারণ সোডিয়াম, এই বাকি যে 3টা আছে এর মধ্যে সোডিয়াম হচ্ছে নিচে এবং বামে অবস্থিত। ওকে, এই কারণে সোডিয়াম হচ্ছে এই 3টার মধ্যে সবচেয়ে শক্তিশালী। তার থেকে একটু কম শক্তিশালী কি হবে বলো তো? তার থেকে একটু কম শক্তিশালী হবে ম্যাগনেসিয়াম। ওকে, তার মানে ম্যাগনেসিয়াম 2+। তার থেকে একটু কম শক্তিশালী কি হবে বুঝতে পারতেছ? লিথিয়াম একাই বেঁচে আছে এখানে, মানে লিথিয়াম প্লাস। তো ক্যাটায়নের আকার যার বড়, তার ক্ষারও তত বেশি শক্তিশালী। তো এখানে পটাশিয়ামের ক্ষার বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো KOH, তারপর CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর লিথিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এটা হচ্ছে ক্ষারকের তীব্রতা বা ক্ষারকের শক্তির ক্রম। ওকে, তো বুঝতে পারতেছো? তাহলে আমরা যদি একটু সামারাইজ করি ব্যাপারটা, সেটা হচ্ছে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, অক্সো অ্যাসিডে যার জারণ মান বেশি, যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, সে তত শক্তিশালী, সে তত বেশি শক্তিশালী। আর কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি সমান হয়ে যায়, জারণ মান সমান হয়ে গেলে, যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট, সে বেশি তীব্র বা শক্তিশালী। ওকে, তারপর হাইড্রাসিডে যার অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের আকার যত বড়, সে তত বেশি শক্তিশালী। অলরাইট, আর ক্ষারকের ক্ষেত্রে কি? যার ক্যাটায়নের আকার যত বড়, সে তত বেশি শক্তিশালী। আর এগুলোর ক্ষেত্রে তোমার অবশ্যই পর্যায় সারণীটা একটু ভালো মতো জানতে হবে, জাস্ট বেসিকটা জানলেই চলবে। ওকে, তো এর মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকের উপসংহার টানতেছি। ভালো থেকে সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।